হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপথেকেরি ডায়েরিজ এর সিজন 1 এর 17 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই দেখা যায় জিনশি মাও মাওকে তার মেকআপ করে দেওয়ার জন্য বলছে। এই কথা শুনে মাও মাও তো লিটারালি অবাক। সে মনে মনে ভাবছে, মানে এই লোকের কি আদৌ মেকআপের দরকার আছে, সিরিয়াসলি? আর ঠিক তখনই তার মাথায় একটা অদ্ভুত ভাবনা খেলে যায় যে ইতিহাস সাক্ষী বড় বড় যুদ্ধ তো আসলে নারীর সৌন্দর্যকে কেন্দ্র করেই হয়েছে। এইসব ভাবতে ভাবতেই মাও মাও সরাসরি জিনশিকে জিজ্ঞেস করে বসে, কি ব্যাপার, কোনো দেশ ধ্বংস করার প্ল্যান করছেন নাকি? জিনশি একটা অদ্ভুত মুখ করে বলে, আরে আরে এসব কি ভাবছো তুমি? সবসময় সবকিছুর মধ্যে এমন অদ্ভুত জিনিস কেন খোঁজো বলো তো? এরপর জিনশি ফাইনালি আসল কথায় আসে আর জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে তোমার কপালের ভাঁজ ঢাকার জন্য একটা জিনিস ব্যবহার করো, ওটা কিভাবে বানাও? মাও খুব সহজভাবে উত্তর দেয়, ওটা তো শুকনো মাটির গুঁড়োর সাথে তেল মিশিয়ে তৈরি করি। জিনশি জানতে চায় কত তাড়াতাড়ি এটা তৈরি করতে পারবে। মাও জানায় যে এটা বানাতে অন্তত 1 রাত তো লাগবে। জিনশি তখন তাকে তার জন্য জলদি করে সেটা তৈরি করে দিতে বলে। এরপর জিনশি একটু ভেবে জিজ্ঞেস করে, এমন কি কিছু আছে যা দিয়ে আমি আমার পুরো চেহারাটাই বদলে ফেলতে পারবো? মাও উত্তর দেয়, ল্যাকার ব্যবহার করে এটা করা সম্ভব, কিন্তু সেটা আবার স্থায়ী হবে না। জিনশি বলে, এক্স্যাক্টলি, আমার ঠিক এইরকমই কিছু একটা দরকার। আর তখনই মাও এর মাথায় পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। সে বুঝতে পারে যে জিনশি একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে দেখাতে চায়, তাই সে রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি আপনার জন্য এটা করে দিতে পারি। এই বলে মাও সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাওকে যে সারা রাত জেগে জিনশির জন্য মেকআপের জিনিস তৈরি করছে। কাজ করতে করতে সে আপন মনে ভাবছে, আমি ঠিক জানি না এই লোকটা কি করতে চাইছে, কিন্তু যেহেতু কাজটা আমি নিয়েছি, শেষ পর্যন্ত তো আমাকেই দেখতে হবে। আমাকে তো জানতেই হবে যে এর শেষটা কোথায়। মাওয়ের এই চিন্তাভাবনা এটাই প্রমাণ করে যে সে শুধু একজন কর্মচারী নয়, তার মধ্যে একটা অদ্ভুত দায়িত্ববোধ আর কৌতূহলও কাজ করছে। পরের দিন সকালে মাও জিনশির সাথে দেখা করে। সে প্রথমেই জিনশির হাতটা শুকে দেখে আর বলে, এত দামি সুগন্ধি তো সাধারণ মানুষ ব্যবহার করে না। জিনশি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে বুঝলে? মাও ব্যাখ্যা করে, আমি বিষাক্ত গাছপালা আলাদা করতে করতে নিজের ঘ্রাণ শক্তিকে ট্রেন করেছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, গন্ধ কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। যারা খুব ধনী আর শো অফ করে, তাদের থেকে এক ধরনের মিষ্টি গন্ধ আসে। আবার যাদের শরীর থেকে পশুর মতো গন্ধ আসে, তার মানে হলো তারা ঠিক মতো স্নান করে না। আর এই কথাটা শুনতে জিনশির হঠাৎ করে লাকানের বলা একটা কথা মনে পড়ে যায়। লাকান তাকে বলেছিল, যদি ওই গণিকার ব্যাপারে জানতে চাও, তবে এমন কাউকে জিজ্ঞেস করো যে ওই জায়গাটা ভালো করে চেনে। জিনশির ভাবনার মাঝে মাও গাওশুনকে এক সেট নতুন পোশাক আর কিছু না ধোয়া পুরনো কাপড় আনতে বলে। তারপর সে জিনশির চুলের স্টাইল বদলানোর জন্য কিছু জিনিস তার চুলে লাগাতে শুরু করে। ঠিক তখনই গাওশুন কিছু পুরনো হালকা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে। কাপড়গুলো দেখে মাও বলে, এগুলো তো খুব বেশি দুর্গন্ধযুক্ত না, তবে কাজ চলে যাবে। এরপর সে জিনশিকে তার পোশাক খুলতে বলে। অ্যান্ড ভাই, জিনশি যেই তার উপরের পোশাকটা খোলে, মায়ের তো চোখ কপালে। সে মনে মনে ভাবে, বাপরে কি সাংঘাতিক বডি। সে একটু অপ্রস্তুত হয়ে গেলেও গাওশোনার বৃদ্ধা পরিচারিকার সাহায্যে জিনশির পেটে তোয়ালে জড়িয়ে তাকে নতুন কাপড় পরিয়ে দেয়। কিন্তু কাপড় পরানোর পর সে ভাবে, না, এই অদ্ভুত শরীরের ওপর মাস্টার জিনশির ওই রকম পারফেক্ট মুখটা একদম মানাচ্ছে না, আমাকে ওর মুখটাও বদলাতে হবে। এই ভেবে মাও জিনশির মুখে মেকআপ করতে শুরু করে। সে মনে মনে বলে, ওর মুখে তো একটা দাগ বা লোমও নেই। ঠিক তখনই তার নিজের বোনের বেওয়া একটা জিনিসের কথা মনে পড়ে। সে বাক্স থেকে জিনিসটা বের করে জিনশির ঠোঁটে লাগিয়ে দেয়। এটা দেখে উপস্থিত সবাই তো লিটারালি চমকে ওঠে। জিনশি জিজ্ঞেস করে, কিছু কি ভুল হয়েছে? মাও মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, যাক বাবা, ভালোই হয়েছে যে আমরা তিনজনেই ওর এই প্রায় মেইলি মুখটা দেখেছি। বাইরে সে বলে, না না, কোনো সমস্যা নেই, সবকিছু একদম ঠিক আছে। এরপর মাও জিনশির হাত দেখে ভাবে, আচ্ছা, হাতে তো কড়া পড়ে গেছে, উনি কি তলোয়ার চালান নাকি অন্য কিছু করেন? একজন ইউনিক তো এমনটা করে না। থাক, এই অদ্ভুত প্রশ্নটা না করাই ভালো। অ্যান্ড ফাইনালি মাও বের করে তার সিক্রেট ওয়েপেন, নিজের বানানো একটা বিদঘুটে গন্ধওয়ালা ড্রিঙ্কস। সে সেটা জিনশিকে খাইয়ে দেয় আর তার নাকে তুলো গুজে দেয়, যার ফলে জিনশির গলার স্বর পুরোপুরি বদলে যায়। এরপর অবশেষে মাও বলে, আপনার মেকআপ এখন সম্পূর্ণ মাস্টার জিনশি। জিনশির নতুন রূপ দেখে সবাই অবাক। তখন মাও গর্বের সাথে মনে মনে ভাবে, এরকম একটা ন্যাচারাল সৌন্দর্য নষ্ট করা আসলেই খুব কঠিন, কিন্তু আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। তখন গাওশুন এসে বলে, মাও, তুমি তো ছুটির জন্য বাড়ি যাচ্ছ, আমি তোমাকে জানাতে চাই যে মাস্টার জিনশিও ওই দিকেই যাচ্ছেন, তো তুমি ওর সাথে যেতে পারো। জিনশি তার নতুন চেহারায় হেসে বলে, মাও সাথে চললে তো ভালোই হবে। কিন্তু মাও আপত্তি করে বলে, আমার আপনার সাথে এভাবে যাওয়াটা ঠিক হবে না,
কারণ সবাই জানে আমি আপনার পরিচারিকা। তখন বৃদ্ধা পরিচারিকা বলেন, যদি এটাই কথা হয় তাহলে তোমারও নিজের চেহারা বদলে নেওয়া উচিত। এই বলে তিনি মাওমাওকে সাজানোর জন্য মেকআপের সরঞ্জাম নিয়ে আসেন। কিছুক্ষণ পর জিনশি আর মাওমাও দুজনেই একদম নতুন রূপে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মাওমাও জিনশির ছদ্মবেশের প্রশংসা করে। জিনশি তখন তাকে বলে, আমার নাম ধরে ডেকো না, না হলে লোকেরা চিনে ফেলবে। তুমি আমাকে জিনকা বলে ডাকবে, মাই লেডি। এই কথা শুনে তো মাওমাও সে মনে মনে ভাবছে, এই পোশাকটা তো দাদিমার মেয়ের, তার মানে আমাকে একজন ধনী পরিবারের মহিলার মতো আচরণ করতে হবে। কিন্তু মাস্টার জিনশি এত মজা পাচ্ছেন কেন ব্যাপারটা নিয়ে? এরপর গাউসুন তাদের একটা ম্যাপ দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মাওমাও দেখে যে জিনশি অর্থাৎ জিনকা তার দিকে তাকিয়ে আছে। মাওমাও তখন তাকে বলে, নিজের ভঙ্গি ঠিক করুন মাস্টার জিনকা। জিনকা উত্তরে বলে, অবশ্যই মাই লেডি। তারা একসাথে এগিয়ে যেতে থাকে। মাওমাও মনে মনে ভাবে, জিনকা এটাও কোনো নাম হলো নাকি? ওর যা সৌন্দর্য তাতে পুরুষ না সাজিয়ে আমার বরং ওকে একজন নারী হিসেবে সাজানো উচিত ছিল। কিন্তু সেটা করলে প্লেজার ডিস্ট্রিক্টের লোকেরা হয়তো পাগলই হয়ে যেত। এই সব ভাবতে ভাবতেই মাওমাও জিজ্ঞেস করে, আচ্ছা আমরা আসলে কোথায় যাচ্ছি? জিনকা উত্তর দেয়, আমরা প্লেজার ডিস্ট্রিক্টের বাইরে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আমার ওখানে একজনের সাথে দেখা করার আছে। মজার ব্যাপার হলো এই সময়ে আমরা বাসেনকেও দেখি যে লুকিয়ে লুকিয়ে তাদের বডিগার্ড হিসেবে কাজ করছে আর গাউসুনের উপর মনে মনে গজগজ করছে। জিনশি বাসেনকে দেখে একটা হালকা ইশারা করে আর মাওমাওয়ের সাথে এগিয়ে যায়। বাজারে কিছু সবজি দেখে মাওমাও মূলও কেনার কথা ভাবে, কিন্তু জিনশি বলে এই পোশাকে কেনাকাটা করাটা ঠিক হবে না। এই কথা শুনে মাওমাওয়ের মনটা একদম খারাপ হয়ে যায়। সে অনমনে বলতে থাকে, আসলে আমি শুধু আমার বাবাকে কিছু খাওয়াতে চেয়েছিলাম। আমার বাবা একজন ভালো ডাক্তার আর অ্যাপোথেকারি, কিন্তু লাভ লোকসানের ব্যাপার একদমই বোঝেন না। না হলে কি আর এতদিন ওই পুরনো ঝুপড়িতে থাকতেন? অবশ্য উনি যদি কখনো না খেতে পেয়ে মরার মতো অবস্থায় পড়েন তাহলে ওই বুড়িটা ভার্ডিগ্রিজ হাউসের মালকিন তাকে ঠিকই সাহায্য করবে। ঠিক তখনই মাওমাওয়ের নাকে ভেসে আসে স্টিক চিকেনের অসাধারণ একটা গন্ধ। সেই দুটো স্টিক চিকেন কিনে একটা জিনশিকে দেয়। জিনশি মাওমাওয়ের মুখের ওই সরল হাসিটা দেখে আর কিছুই না বলে চুপচাপ তার হাত থেকে চিকেনটা নিয়ে নেয়। মাওমাও চিকেন খেতে খেতে মনে মনে বলে, এরকম সুস্বাদু জিনিস আপনি রাজপ্রাসাদেও পাবেন না মাস্টার জিনশি। একটু পর মাওমাও দেখে জিনশি খাচ্ছে না। সে জিজ্ঞেস করলে জিনশি তার ঠোঁটের দিকে ইশারা করে, যেখানে মেকআপের কারণে লিপস্টিক লাগানো আছে। মাওমাও ব্যাপারটা বুঝে তাকে একটা রুমাল দেয়। জিনশি ঠোঁট মুছে চিকেনটা খেয়ে বলে, এটা ক্যাম্পের খাবারের চেয়ে ভালো আর নুনও ঠিকঠাক আছে। অন্যদিকে গাউসুন প্রাসাদে ফিরে আসে। সেখানে বৃদ্ধা পরিচারিকা জিনশির ছোটবেলার খেলনা গোছাতে গোছাতে গাউসুনকে বলেন, মাস্টার জিনশি কোনো খেলনা পছন্দ করলে সেটা আর হাতছাড়া করেন না। আমি যদি এই খেলনাটা লুকিয়ে ফেলি উনি বাচ্চার মতো কাঁদবেন, আর আপনি ওকে শান্ত রাখার জন্য একটা নতুন খেলনা খুঁজে আনতে অনেক পরিশ্রম করেছেন। গাউসুন তখন একটা মুচকি হেসে খুব গভীর একটা কথা বলেন, একটা কথা মনে রাখবেন, মাওমাও মাস্টার জিনশির কোনো খেলনা নয় যে উনি নিজের কাছে রেখে দেবেন। এই কথাটা থেকে পরিষ্কার বোঝা যায় গাউসুন মাওমাওকে একজন সাধারণ কর্মচারী বা খেলনার চেয়ে অনেক বেশি কিছু মনে করে। এরপর চলো আবার মাওমাও আর জিনকার কাছে ফেরা যায়। মাওমাও ভাবছে কখন জিনকার থেকে ছাড়া পেয়ে আবার স্টিক চিকেন খেতে আর মূলও কিনতে যাবে। হঠাৎ জিনকার থেমে গিয়ে মাওমাওকে জিজ্ঞেস করে, প্রাসাদের জীবন কি তোমার জন্য খুব কঠিন? মাওমাও উত্তর দেয়, সেরকম কিছু না, আমাকে যে ঘরটা দেওয়া হয়েছে সেটা খুব সুন্দর, কিন্তু আমার বাবার জন্য চিন্তা হয় যিনি ওই পুরনো ঝুপড়িতে একা থাকেন। জিনকা বলে, আমি তো জানতাম না তুমি ওষুধ আর বিষ ছাড়া অন্য কিছুরও পরোয়া করো। মাওমাও বলে, উনি আমার শিক্ষকও, তাই আমি চাই উনি অনেক দিন বেঁচে থাকুন। জিনকা তার বাবার প্রশংসা করে বলে যে তিনি একজন অসাধারণ অ্যাপোথেকারি। মাওমাও তখন তার বাবার ব্যাপারে আরও কিছু তথ্য দেয়। উনি প্রাচ্য আর পাশ্চাত্য দুটো চিকিৎসা শাস্ত্রই পড়েছেন। শুধু তাই নয়, ছোটবেলায় উনি বিদেশেও পড়াশোনা করেছেন। জিনকা অবাক হয়ে বলে, উনি তো সত্যিই খুব প্রতিভাবান, কিন্তু সম্রাটের অনুমতি ছাড়া তো কেউ বিদেশে পড়াশোনা করতে পারে না। এত প্রতিভাবান একজন মানুষ এমন একটা জায়গায় কেন কাজ করছেন? মাওমাও তখন এক নিদারুণ সত্য প্রকাশ করে। এর কারণ হলো ওর কাছে সবকিছু থাকা সত্ত্বেও ভাগ্যের অভাব। ওকে দুটো প্রতিভা দেওয়া হয়েছিল, কিন্তু তার বদলে উনি নিজের পুরুষত্ব হারিয়ে ফেলেন আর একজন ইউনিক হয়ে যান। অ্যান্ড বুম! এই কথাটা শুনে জিনশি অর্থাৎ জিনকা একেবারে স্তব্ধ হয়ে যায়। মাওমাও মনে মনে ভাবে, বাবার বিদেশে পড়াশোনার কথা জানতে পেরেই সম্রাজ্ঞী ডাওয়েজার এমপ্রেস বাবাকে খোঁজা বানিয়ে দিয়েছিলেন। আর ঠিক তখনই ম্যাপের দিকে তাকিয়ে মাওমাওর কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে জিনকা কেন ছদ্মবেশে এখানে এসেছে। এরপর জিনকা মাওমাওকে জিজ্ঞেস করে, তুমি কি ভার্ডি
ভার্ডিগ্রিস হাউসের ব্যাপারে জানো? এখানকার গণিকারা কিভাবে কাজ করে? মাও মাও তখন প্লেজার ডিস্ট্রিক্টের গণিকাদের জীবনের এক করুণ চিত্র তুলে ধরে। সে বলে, ভার্ডিগ্রিস হাউসে মেয়েরা প্রথমে পরিচারিকার মতো কাজ করে সবকিছু শেখে। তারপর তাদের সুন্দর আর কম সুন্দর এই দুই ভাগে ভাগ করা হয়। এরপর তাদের শরীর বিক্রি করে গ্রাহকদের সাথে যুক্ত করা হয়। যাদের মধ্যে প্রতিভা থাকে তাদের চা অনুষ্ঠান এবং গ্রাহকদের মনোরঞ্জনের জন্য আরও অনেক কিছু শেখানো হয়। এভাবে ধীরে ধীরে তাদের দাম বাড়তে থাকে, আর উঁচু র্যাঙ্কে পৌঁছানোর পর তারা সাধারণ মানুষের চোখের আড়ালে চলে যায়। মানে বুঝতেই পারছো, একজন উঁচু র্যাঙ্কের গণিকার সাথে এক কাপ চা খাওয়ার জন্য আপনার 1 বছরের উপার্জন শেষ হয়ে যেতে পারে। এদের মধ্যে কেউ কেউ নিজেদের কুমারিত্ব ততক্ষণ বাঁচিয়ে রাখে যতক্ষণ না কেউ তাদের কিনে নেয়। তাদের মূল্য তাদের সৌন্দর্য আর কুমারিত্বের উপরই নির্ভর করে। মাও মাও সবশেষে যোগ করে যে যদি সে তার কুমারিত্ব হারায় তাহলে তার দাম অর্ধেক হয়ে যায়, আর যদি সে প্রেগনেন্ট হয়ে পড়ে তাহলে তার দাম একেবারে শেষ। আর এই চরম বাস্তব, এই কঠিন সত্যিটা শুনে জিনকা পুরোপুরি হতবাক হয়ে যায়। তার সেই হতভম্ব স্তব্ধ মুখের দৃশ্য দিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।